ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি স্বর্গীয় প্রণব মুখার্জির নিধনের কারণে তখন রাষ্ট্রীয় শোক হওয়ার কারণে আমরা সেই দিনটি দিনে পালন করতে পারিনি, যেটা শিক্ষকদের জন্য সম্মানের দিন। আজকে শিক্ষা দপ্তরের মাধ্যমে এই দিনটি পালন করার জন্য আমরা একত্রিত হয়েছি। এই কার্যক্রমে মঞ্চে উপস্থিত ত্রিপুরা রাজ্য সরকারের রাজস্ব এবং মৎস্য বিভাগের আদরণীয় মন্ত্রী শ্রী এন.সি. দেববর্মা মহোদয়, শিক্ষা দপ্তরের সম্মানীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়, হায়ার এডুকেশন কাউন্সিলের আদরণীয় চেয়ারম্যান শ্রী অরুণোদয় সাহা মহোদয়, শিক্ষা দপ্তরের ডাইরেক্টরদ্বয়, উপস্থিত ত্রিপুরা সরকারের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, আজকের দিনে যারা সবচেয়ে বেশি আদরণীয় এখানে উপস্থিত আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং মিডিয়ার বন্ধুরা, আজকের দিনে আপনাদেরকে সম্মানিত করার, বরণ করার দিন। এই করোনার সময় আমি প্রত্যেকটি স্কুলে প্রিন্সিপালকে বা হেডমাস্টারকে এবং কলেজগুলিতেও প্রিন্সিপালস বা ইউনিভার্সিটিতে ভিসি এবং প্রফেসরদেরকে একটা পত্রাচার করেছিলাম। এখানে যদি কোনো হেডমাস্টার বা প্রিন্সিপাল থেকে থাকেন, যদি সেই লেটারটা পেয়েছেন, তো তার মধ্যে কেউ আছে কিনা, পেয়েছেন। তার মধ্যে তাই লেখা ছিল যে আপনার পরিবার ভালো থাকুক, আপনিও ভালো থাকুন, আর তার সঙ্গে সঙ্গে স্কুলে যারাই স্টাফ রয়েছে গ্রুপ ডি থেকে নিয়ে হেডমাস্টার বা অ্যাডমিনিস্ট্রেটর বা প্রিন্সিপাল পর্যন্ত আমরা যাতে এই করোনার যে নিয়ম নীতিগুলি সেগুলো যাতে স্বতঃস্ফূর্তভাবে আমাদের মাধ্যমে সমাজ ব্যবস্থায় চলে যায়। আমি আশা করি এই কাজগুলো আপনারা সুদক্ষতার সঙ্গে করতে সক্ষম হয়েছেন এবং আগামী দিনও সেটা করবেন। কারণ কি, ত্রিপুরাতে প্রায় 5,000-এর কাছাকাছি সরকারি স্কুল আছে, ছোট বড় মিলিয়ে। এর চাইতে বড় মাধ্যম আর কোনো কিছু নেই, যার মাধ্যমে সরকার জাগরুকতাকে সমাজ ব্যবস্থার মাধ্যমে সমাজ ব্যবস্থার মধ্যে সঠিকভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারে। বন্ধুরা, শিক্ষা ব্যবস্থা, ত্রিপুরাতে শিক্ষার গুণগত মান, মাননীয় প্রধানমন্ত্রীজির যে ঘোষণা নিউ এডুকেশন পলিসি ও ত্রিপুরা সরকার যা যা রিফর্মস করেছেন সেই বিষয়ে আপনারা আগেই অবগত আছেন। আর তার সঙ্গে সঙ্গে আদরণীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং দপ্তরের যে ডাইরেক্টর শ্রী চাকমা আপনাদের সামনে তুলে ধরেছে। বন্ধুরা, এই রিফর্মসগুলোর সঙ্গে সঙ্গে যে পার্সেন্টেজ অফ পাস সেটাও বেড়েছে।
2017 যেটা মাধ্যমিক পরীক্ষা 67.38% ছিল পাশের হার, ও 12-এ ছিল 77.73%, আর 2020-এ সেটা মাধ্যমিকে 69.49% এবং 12-এ 80.80%। আমি কেন বলছি, যখন কোনো রিফর্মস করা হয়, কোনো নিউ ইনিশিয়েটিভ নেওয়া হয়, তো তখন তার মধ্যে এক প্রবহমান কম্পন হয়। ওই সময়টাতে স্থির থাকা, সেটা যে অ্যাডমিনিস্ট্রেশন, তার সবচেয়ে বড় পরীক্ষা। একটা এনসিইআরটি সিলেবাস থেকে নিয়ে আর সঙ্গে সঙ্গে সিবিএসই কুড়িটি স্কুলের পারমিশন, একটা দুটো রিফর্মস না, এতগুলো রিফর্মসের মধ্যেও যে আমাদের মূল বিষয়, যে আমাকে রেজাল্ট দিতে হবে, কোয়ালিটি এডুকেশন দিতে হবে, গুণগত মান শিক্ষা দিতে হবে, সেগুলো রিফর্মস লাগাতার করার পরেও পাশের হারকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। যে রিফর্মস গুলো করা হয়েছে তার রেজাল্ট অনেক সময় দেখা যায় 3 বছর আসে। কিন্তু আজকের দিনে আপনাদেরকে আমি শুভেচ্ছা বার্তা দিতে চাই যে আপনাদের পরিশ্রমের কারণে রিফর্মসের সঙ্গে সঙ্গে আপনারা রেজাল্ট নিয়ে এসেছেন। না হলে রিফর্মস করার পরে 1 বছর, 2 বছর, 3 বছর পর রেজাল্ট আসে। একবার কল্পনা করে দেখুন, চিন্তা করে দেখুন। এ রাজ্যে আমি অনেক শুনেছি, মাঠে ঘাটে হাটে আন্দোলনের ফল, আন্দোলনের ফল। 40 বছর পরে ট্রেন এসছে বলে আন্দোলনের ফল। এক সংবাদ সরকার বন্ধু সেই আন্দোলন শুরু করেছেন, সেই আন্দোলন নিয়ে গেছেন ওনারা হাইজ্যাক করে, বলছে আন্দোলনের কারণে এই ত্রিপুরা রেল এসে গেছে। কিন্তু শুরুয়াত করেছেন একজন সাংবাদিক বন্ধু। তাই বন্ধুরা, আমি আপনাদেরকে আজকের দিনে বলবো, স্কুলের সিলেবাস, স্কুলের যে কোয়ালিটি এডুকেশনের বা নতুন শিক্ষানীতি এসছে, সেগুলো তো আমরা লাগু করছি। আর নিউ এডুকেশন পলিসি এই রাজ্যে তো 1 বছর আগেই লাগু হয়ে গেছে। তার মোটামুটি সেম ফ্রেম ত্রিপুরাতে চালু হয়ে গেছিল। ভোকেশনাল এডুকেশন, নিউ এডুকেশন পলিসির মধ্যে রয়েছে। রোজগারের ব্যবস্থা, গ্রাজুয়েশন করব, মাস্টার ডিগ্রি করব, তার সঙ্গে সঙ্গে রোজগারের জন্য ওই সময়েই ক্লাস করা, তাতে স্বনির্ভর মানসিকতা তৈরি হবে। আর না হলে গ্রাজুয়েশন করেছি, এমএ করেছি, এমএসসি করেছি, তারপর আবার রোজগারের জন্য আলাদাভাবে কোন একটা কোর্স করতে হয় বা আলাদাভাবে তৈরি করতে হয় আরো 2 বছর, 3 বছর। এখন যে নিউ এডুকেশন পলিসির মাধ্যম ব্যবস্থা আসছে, আপনি পড়ার সঙ্গে সঙ্গে সেই সঙ্গেই রোজগার কি হতে পারে তার জন্য আপনার কাছে ব্যবস্থা রয়েছে। আপনার 2 বছর বা 3 বছর
শেষ হওয়ার প্রশ্নই নেই। ও তাতে প্রত্যেক ব্যক্তির মধ্যে, প্রত্যেক স্টুডেন্টের মধ্যে এক ফেথ, বিশ্বাস তৈরি হয়। এক বিশ্বাস তৈরি হয় যে আমি গ্রাজুয়েশনের সঙ্গে সঙ্গে এটাও জানি, আমি মোবাইল ঠিক করতে শিখে গেছি, আমি এসি কিভাবে ঠিক করতে হয় তা শিখে গেছি, আমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট কিভাবে হয় আর পার্সোনালিটি তৈরি কিভাবে হয় সেগুলি আমি শিখে গেছি। এগুলো আগে ছিল না। কিন্তু যারা ভারতবর্ষকে পিছিয়ে রাখতে চায়, গুণগত শিক্ষার মান চায় না, তারা নিউ এডুকেশন পলিসির বিরোধ করে। কেন বিরোধ করে সেটাও বোঝে না, সেটাও জানে না। তার বিকল্প কি ওনাদের কাছে সেটাও নেই। স্মৃতি ইরানিজি যখন এইচআরডি মিনিস্টার ছিলেন, তখন থেকে পুরো দেশ ভর উনি ঘুরেছেন, এডুকেশন মিনিস্টারের সঙ্গে মিটিং করেছেন, ওয়েবসাইট খুলে দিয়েছেন, প্রত্যেকের সাজেশন এসছে। তারপর গিয়ে সেই নিউ এডুকেশন পলিসি 2020-তে এসছে। ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তের প্রত্যেকটি জায়গা থেকে অন্তিম ব্যক্তি পর্যন্ত তার ইমেলের মাধ্যমে ওপিনিয়ন পৌঁছে গেছে। এত বড় ওপিনিয়ন আজ পর্যন্ত ভারতবর্ষে এত বড় ওপিনিয়ন নিয়ে কোনো পলিসি, কোনো সরকার তৈরি করেনি। তারপরেও বলছে নিউ এডুকেশন পলিসি ঠিক নয়। আমরা তো বৎসরের পর বৎসর প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি বিদ্বান ব্যক্তির, চাহে আর গ্রামে থাকুক আর শহরে থাকুক, তাদের ওপিনিয়ন নিয়ে ম্যাক্সিমাম লোক কি চাইছে ভারতবাসী সেটাকেই প্রস্তুত করেছি। আপনারা সেই বছরগুলিতে কি করেছেন? আছে আপনাদের কাছে 5,000 লোকের কালেকশন, 5,000 লোকের মত, 5,000 শিক্ষাবিদের কোন ইমেল, লাখো করোড় মানুষের, বিদ্যার্থী বা প্রফেসর, টিচার, সমাজের সাধারণ মানুষ, তাদের ওপিনিয়ন নিয়ে এই নিউ এডুকেশন পলিসি তৈরি হয়েছে। নিউ এডুকেশন পলিসি বিরোধ করা মানে ভারতবর্ষের মানুষের ওপিনিয়ন বিরোধ করা। আমি আজকে আরেকটা জিনিস চাইবো আজকের দিনে, কেন্দ্র এবং রাজ্য সরকার যে সিদ্ধান্তগুলো জনহিতে নেওয়া হয় সেগুলো প্রেয়ারের সময় একবার স্কুলের কোনো একজন টিচার প্রেয়ারের পরে একবার বলা যে এই সপ্তাহে কেন্দ্র বা রাজ্য সরকার দেশের জন্য, জনতার জন্য কি করেছে। আপনারা সবচেয়ে বড় মাধ্যম। যখন বলবেন প্রেয়ারের পর বা আগে, লাইনে সব দাঁড়িয়ে আছে, যখন বলবেন যে ত্রিপুরা সরকার স্বনির্ভর যোজনার কথা ঘোষণা করেছেন, তাতে কি ত্রিপুরার সমস্ত ছোট দোকানিগুলিকে বা বড় দোকানগুলিকে স্বনির্ভর করার জন্য এক যোজনা তৈরি করেছেন। সেই যোজনাতে লাখো পরিবার ত্রিপুরা আত্মনির্ভর হবে। কিভাবে হবে বলে, তাদের জন্য ট্রেড লাইসেন্স তৈরি করে দেবে রাজ্য সরকার। সরলতম ব্যবস্থা।
সরকারের কাজ কি? সরকারের কাজ আটকানো নয়, সেটা ইংরেজের কাজ ছিল। ইংরেজের যে সরকার ছিল, সেই সরকারের যে নিয়ম নীতি সেগুলো ছিল মানুষকে সুবিধা থেকে আটকানোর ব্যবস্থা। আফসার শাহী ইংরেজ তৈরি করেছিল, যেন সবকিছুর মধ্যে আটকিয়ে ইংরেজের কাছে যেতে হয়। স্বাধীন ভারত 1947 হয়েছে, সেই ব্যবস্থাগুলোকে তখন থেকেই নিরস্ত করা উচিত ছিল, কিন্তু সেই ব্যবস্থাগুলিকে নিরস্ত করা শুরু করেছে মোদী সরকার আসার পর। আগে ট্রেড লাইসেন্স পেতে গেলে তাকে দোকানের মালিকানা হতে হবে, যার দোকানে রেন্টে রয়েছে তার কাছ থেকে এনওসি আনতে হবে, সেই দোকানের দলিল দিতে হবে, গ্যারান্টার লাগবে, 2 পেজের ফর্ম ফিল আপ করতে হতো, গিয়ে অফিসে ধাক্কা খেতে হতো। আর আজকে সরকার উল্টো স্টল লাগিয়ে বলছে আসো ট্রেড লাইসেন্স নিয়ে যাও, দোকান কার আছে তার দেখার বিষয় নয়, প্যান কার্ড যদি আছে তোমার কাছে তুমি দোকানের লাইসেন্স নিয়ে যাও। সহজতর পদ্ধতি। ত্রিপুরাতে কোন জায়গায় আপনারা তো শিক্ষা ব্যবস্থায় রয়েছেন, কোনোদিন শুনেছেন সরকার ডেকে বলছে ট্রেড লাইসেন্স নিয়ে যাও? কোনো পার্টি নয়, কোনো ধর্ম নয়, কোনো পন্থ নয়, সবার জন্য করবে। কোনোদিন ত্রিপুরাতে এই ধরনের পলিসি ছিল? 40 বছর পুরনো কারোর কোনো সিন মনে পড়ে যে এই সহজতর মাধ্যমে ট্রেড লাইসেন্স দেওয়ার জন্য গ্রামে সরকারের কোনো কর্মচারী পৌঁছেছে? পুরনো ব্যবস্থার কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী বলতে পারে? নেই। ইন্স্যুরেন্স তৈরি করে দেওয়া। আজকে যখন এই কার্যক্রমে আসছি তো আমার মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ এসছে চিফ সেক্রেটারি, কি পেছারতল বাজারে আগুন লেগেছে, 10খানা দোকান পুড়ে গেছে, और নিচে লেখা স্যার ডিএম কে নির্দেশিত করে দিয়েছি যে এসডিআরএফ থেকে তাদেরকে সহায়তা করার জন্য। 10টা দোকান পড়ে গেছে, এসডিআরএফ থেকে সহায়তা করবে। কি করবে? 5,000 টাকা, 10,000 টাকা, তারপর অ্যাসেসমেন্ট হবে, কত টাকা দেবে? যা নিয়ম আছে তাই হবে। কিন্তু স্বনির্ভর যোজনার মাধ্যমে সে দোকান 10টার যদি আজকে ইন্স্যুরেন্স থাকতো তো সে 2 লাখ টাকা 5 লাখ টাকা তার অ্যাকাউন্টে চলে আসতো, কারোর কাছে যাওয়ার দরকার ছিল না। দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, যখন থাকে না তখন তার মর্ম বোঝা যায়। আজকে আমাদের ছোট দোকানি ব্যবসায়ীরা যাতে পর নির্ভরশীল না হয়, এসডিআরএফ এর উপর নির্ভরশীল না হয়, তার জন্য সরকার তার মধ্যে 1,000 টাকা প্রিমিয়াম দিয়ে, এককালীন প্রিমিয়াম দিয়ে তার 1 বছরের ইন্স্যুরেন্স ফ্রি করে দিচ্ছে। যাও ইন্স্যুরেন্স তোমাকে দিয়ে দেবে। কটা দোকানে যায় না? জিএসটি রেজিস্ট্রেশন, পুরনো 40 বছরের মানসিকতা এমন তৈরি হয়, ভিখারি মানসিকতা, রিফিউজি মানসিকতা তৈরি করা হতো। কি
কি বলবে ওরা? বলবে যে জিএসটি রেজিস্ট্রেশন কি দরকার? তোমার ছোট্টখাটো দোকান আছে জিএসটি রেজিস্ট্রেশন তো বড় বিজনেসম্যানরা করে। আর এমনিতেও জিএসটি রেজিস্ট্রেশনে আমাদের এখানে 20 লাখ টাকা রোজগার পর্যন্ত কি আছে, এক্সাম্পটেড আছে ত্রিপুরাতে 20 লাখ টাকা পর্যন্ত। তার উপর হলে কম্পালসারি জিএসটি রেজিস্ট্রেশন, আর তার নিচে হলে করতেও পারেন নাও করতে পারেন। করলে যদি আপনি 20 লাখ টাকার নিচে থাকেন তো আপনাকে ট্যাক্স ভরতে হবে না, যদি তার উপরে ওঠেন তাহলে স্ল্যাব অনুসারে ট্যাক্স দিতে হবে। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, এবার যখন আমার কোনো পুত্র বিজনেস করছে, আমি তাকে প্রথমেই বলে দেবো জিএসটি কি দরকার, 20 লাখ টাকার নিচে তোমার কাজ, তুমি জিএসটি রেজিস্ট্রেশন করার দরকার নেই। এই ছেলে কোনোদিনই বড় বিজনেসম্যান হতে পারবে না। কারণ কি, তার মধ্যে মানসিকতাই তৈরি করে দেওয়া হয়েছে তুমি তো 20 লাখের নিচেই থাকবে। আমি কি বলি যে 5,000 টাকার পানের দোকান দিয়েছে তারও জিএসটি রেজিস্ট্রেশন করাবো, তার মনের মধ্যেও উৎসাহ জাগবে। আমি যখন জিএসটি রেজিস্ট্রেশন করে নিয়েছি, একদিন আমি ভারত সরকারকে ট্যাক্স দেব, তখন সে রোজগার করবে, স্বাভিমানী হবে, স্বরোজগারী হবে। আজকে যদি ধীরুভাই আম্বানি তৎকালীন সময় যদি চিন্তা করতেন যে আমি ইনকাম ট্যাক্স ফাইল তৈরি করব না, তো আজকে তার ছেলেরা ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ বিজনেসম্যান না হতে পারত। তৎকালীন সময় জামশেদজি টাটা যদি চিন্তা করতেন যে আমি ইনকাম ট্যাক্স রিটার্নের ফাইল ভরবো না, তো টাটার এত বড় সাম্রাজ্য না হতো। আমাদের ত্রিপুরা প্রথম থেকে মানসিকতা ভেঙে তৈরি করে দেওয়া হয় যে তুমি তো 20 লাখের সাবসিডির মধ্যে রয়েছো, তোমার দরকার নেই। তখন সেই ছেলে মেয়ে স্বপ্নই দেখে না যে আমি কোনোদিন টাটা হতে পারবো, কোনোদিন আমি বিড়লা হতে পারবো, কোনোদিন আমি বাজাজ হতে পারবো, কোনোদিন আমি আম্বানি হতে পারবো, সেই স্বপ্নই দেখে না। আমি বলছি প্রত্যেকটি দোকানের জিএসটি রেজিস্ট্রেশন করব, তো তার মধ্যে স্বপ্ন হবে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে ধনবান ব্যক্তিও জিএসটি রেজিস্ট্রেশন রয়েছে, দেখো না আমার কাছেও জিএসটি রেজিস্ট্রেশন রয়েছে। আজ হয়তো আমি 5,000 টাকার বিজনেস করি, 5 বছর পর আমার স্বপ্ন আমি 5 কোটি টাকার বিজনেসম্যান করে দেখাবো। তার মধ্যে ইন্স্যুরেন্স রয়েছে, 3,000 টাকা করে ইন্স্যুরেন্স পাবে প্রধানমন্ত্রী, ছোট দোকানের জন্য ইন্স্যুরেন্স। পেনশন আগে কে পেত? ছেলে মেয়ে বিয়ে থা করার সময় পাত্রী চাই, একটা সরকারি চাকরিওয়ালার কাছে মেয়েটার বিয়ে দিল। কেন? যদি ছেলেটার কোনো কিছু হয়েও যায়, ভগবান না করে, মেয়েটার পেনশনটা দেওয়া ডাইল ভাত খেয়ে বাচ্চা থাকতে পারবো জনতার সাথে। এটাই তো ত্রিপুরার কনসেপ্ট, এটাই তো তৈরি করা হয়েছিল। আজকে নরেন্দ্র ভাই মোদী যারা ছোট পানের দোকান আছে তার জন্য সামান্য কিস্তিতে ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দিয়েছেন। যখন বুড়ো হয়ে যাবে, 60 বছর হয়ে যাবে, তারও অ্যাকাউন্টে 3,000 টাকা আসবে। যে সরকারি এমপ্লয়ি আছেন তার অ্যাকাউন্টে টাকা আসবে। যে ছোট্ট পানের দোকান দিয়ে রেখেছেন, 60 বছর রয়েছে, তার অ্যাকাউন্টও 3,000 টাকা আসবে। আর যদি তার মৃত্যু হয়ে যায় তো তার পত্নীর অ্যাকাউন্টে বা তার উপর ডিপেন্ডেবল যে ব্যক্তি রয়েছে তার অ্যাকাউন্টে 1,500 টাকা আসবে। তার মানে পেনশন সবার জন্য হয়ে গেছে। তো স্বনির্ভর যোজনার মাধ্যমে ইন্স্যুরেন্স ফ্রি করে দেওয়া, জিএসটি রেজিস্ট্রেশন করে দেওয়া, সহজ কিস্তিতে লোনের ব্যবস্থা করে দেওয়া,
আর তার তৈরি করে দেওয়া ও ট্রেড লাইসেন্স তৈরি করে দেওয়া। মধ্যে ভারত ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি দোকানে করে দেবে। আমি চাইছি যে কোনো একজন টিচার দাঁড়িয়ে সেই স্কুলের বাচ্চাদের সামনে প্রেয়ারের সময় সেই বিষয়টা বলে এমন একটা স্কিম এসছে, যাদের যাদের বাবা মা এই ছোট ছোট ব্যবসার মধ্যে রয়েছে তাদের সেটা করা দরকার, তাতে তাদের লাভ হবে। জাগরুকতা। যখন ছেলে বাড়ি থেকে বাবাকে বলবে, মাকে বলবে, বলে জানো আমার দিদিমণি বলেছে এটা হবে, আমার টিচার বলেছে, আমার হেডমাস্টার বলেছে, এই যোজনা হয়েছে, আর তাতে তুমি করেছো। যদি বাবা বলে আমি তো জানি না, তো ছেলে বলবে তুমি খোঁজ করো, তাতে তুমি লাভবান হবে, পরিবার লাভবান হবে, আমরা অর্থবান হব, আমরা সরকার সুবিধা পাবো। টিচারদের খুব সহজে সবাই বিশ্বাস করে। আমিও তো ছাত্র ছিলাম, আমিও তো স্কুলে পড়েছি। যে যাই বলে দেখ, কিন্তু টিচার যখন দাঁড়িয়ে বলে এটা ঠিক, তো এসে মার সঙ্গে তর্ক করি না, দিদিমণি তো করছি এটা ঠিক, তুমি যে কই না, যে জন্মদাতা তার সঙ্গে লড়াই করে নেই যে আমার গুরু বলেছে সেটা। তস্মৈ শ্রী গুরুবে নমঃ, যেমন গুরু বলেছে এটাই সত্য। যে জন্মদাতা মাতা রয়েছে তাকেও তর্ক করি কি। আমি আপনাদের কাছে আজকের দিনে নিবেদন করব যে একটা স্কিমের উদাহরণ দিয়েছি, এমন অনেক সুন্দর সুন্দর স্কিম রয়েছে। আরেকটা উদাহরণ দেব গরিবের জন্য। এই প্রথমবার ত্রিপুরাতে বর্গাদার যারা অন্যের জমিতে চাষ করে নিজের জীবনকে চালায়, 1 ইঞ্চ জমিন পর্যন্ত নেই, কত কষ্ট দেয়। 1 ইঞ্চ জমিন নেই সেই ব্যক্তি। এ রাজ্যে অনেক ক্ষেত মজুরের জন্য আন্দোলন শুনেছি, কিন্তু এই সরকার এসে বর্গাদারের জন্যই প্রথম একবারে 50,000 বর্গাদারদেরকে সাবসিডাইজ লোন, কেসিসি লোন। কোনোদিন বর্গাদাররা কেসিসি লোন পেত না। কারণ কি? কেসিসি লোন পেতে গেলে জমিনের দলিল দিতে হয়। জমিনের দলিল নেই, তার পেতে পারে না 7% ইন্টারেস্টে, সময় মতো দিলে 4% ইন্টারেস্টে। কেসিসি লোন পাওয়ার অধিকারী ছিলেন না বর্গাদার, যারা মূল পরিশ্রম করে আমাদেরকে অন্ন দেন। অধিকার তার জমির মালিক হয়নি। আজকে এই সরকার নাবার্ডের মাধ্যমে সেটা করে দিয়েছে, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। লাগবে না জমির দলিল, সে যে বর্গা করে সে কাগজ থাকলেই তাকে 50,000 পরিবারকে একসঙ্গে তার ব্যবস্থা করা হচ্ছে। জানে কি আমার প্রত্যেকটি গ্রামবাসী? জানে কি আমার গরিব বর্গাদার? আগে তো শুধু আন্দোলনই করেছে, শোষণই করেছে, এদেরকে শুধু উস্কানি দিয়েছে, প্রতারণা করেছে। আজকে সরকার কাউকে আন্দোলন করতে হয় না। এই বর্গাদাররা এক ব্যক্তিও কৃষিমন্ত্রীর কাছে বা আমার কাছে কোনো আন্দোলন বা কোনো ডেপুটেশন নিয়ে আসেনি। সরকার ডেপুটেশন নিয়ে যাচ্ছে গরিব কৃষকের কাছে। এটা হচ্ছে নরেন্দ্র ভাই মোদী সরকার, সবকা সাথ সবকা বিকাশের সরকার, অন্তিম ব্যক্তির সরকার। আমি আপনাদের কাছে নিবেদন করব, বলুন প্রেয়ারের পর যে 50,000 বর্গাদারকে এভাবে দেওয়া হবে। তখন দেখবেন ছেলে মেয়ে বাড়ি থেকে মা বাবাকে বলবে, আরে আমরাও তো বর্গাদার, বাবা তুমি লাভ নিয়েছো, তার ফর্ম ফিল আপ করেছো কিনা, যাও চলো প্রধানের কাছে চলো, বিডিওর কাছে চলো, এমএলএ এর কাছে চলো, আমাকেও পেতে হবে, আমার বাবাকেও লোন পেতে হবে, আমার বাবাকেও এস্টাবলিশ করতে হবে। বন্ধুরা, আমি তার রেজাল্ট দেখেছি 2018 ইলেকশনের আগে। আমার নাম বিপ্লব কুমার দেব। প্রত্যেক ব্যক্তির তার নামটা সবচেয়ে বেশি প্যারা লাগে। ভিড়ের মধ্যেও যদি কোনো ব্যক্তির নাম বলে দেয় তো সে পেছনের দিকে তাকায়, আর যদি ওই করি তো 3 জনে তাকায়, সবাই বলবে কারে জানি ডাক দিতেছে।
কিন্তু নাম ধরে যখন বলবো আরে রতন দা শুনুন, তো ঠাস করে পেছনে তাকাবে। তো তার জন্য চিহ্নিত করা, চিহ্নিত করে সেই দিশাতে কাজ করা। তার মধ্যে শিক্ষকরা সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে। বন্ধুরা, এই রাজ্যে বহু আন্দোলন দেখেছে, তার পরিণামও দেখেছে। আপনাদের মাধ্যমে যখন এই উন্নয়নের মূল মন্ত্রগুলো সঠিক জায়গায় পৌঁছে যাবে, তো মানুষ তার অধিকার পাবে। আজকের দিনে আপনাদেরকে কিছু দেওয়ার বিষয়, মাঝে মাঝে আমার কাছে লোক আসে যে 7th পে কমিশনের স্কেল তো দিয়েছেন, বাকিগুলো তো দেননি, অ্যালাউন্স তো দেননি। সবারই ইচ্ছে হয় যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে অ্যালাউন্সেস পাচ্ছে আমিও পাই। এখানে কেউ আছে এই মঞ্চে আর এখানে, যে সরকারটা এখানে কেন্দ্র এবং রাজ্যে চলছে, এই সরকারটা যদি না থাকে, এই অ্যালাউন্সের জন্য যতই আন্দোলন করে নেন না কেন, এক ব্যক্তি ছাড়া ত্রিপুরা রাজ্যে বলতে পারে আমাকে যে আমরা পেতে পারবো? এক ব্যক্তি গ্যারান্টিতে বলে আমি দিয়ে দিতে পারবো? অ্যালাউন্সেস তখনই পাবেন যখন কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার রয়েছে। 7th পে কমিশন স্কেলও তখনই দিতে পেরেছি যখন কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার রয়েছে। মোদী সরকার তার জন্য কমিটেড ছিলেন, মোদী সরকার হীরার জন্য কমিটেড ছিলেন, তার জন্য দিয়ে দিয়েছি, হীরা প্লাসও দিয়েছি। অন্যরা কমিটেড নন, অন্যরা উস্কানোর জন্য রয়েছে। আমি আপনাদেরকে বলি, যারা উস্কানোর জন্য বলে তাদেরকে বলে দিন যে আপনারা কোথা থেকে দেবেন, তার অঙ্ক কি, কে দেবে, কোন বাজেটে আসবে, একবার বলুন, দেখবেন আর দ্বিতীয়বার আপনাদের চেহারার দিকে তাকাবে না। যদি দেবে তো নরেন্দ্র মোদী দেবে। কিন্তু আমরা দেশের আর্থিক অবস্থাও জানি, রাজ্যেরও জানি, আমরা শিক্ষিত সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছি। করোনাতে বড় বড় স্টেটগুলো 30%, 40% স্যালারি কাট করেছে। এই সরকার কাউর এই পর্যন্ত কাট করেনি, আগেও করার চান্স নেই। যদি অন্য কোন সরকার থাকতো, ত্রিপুরাতে পুরনো সরকার থাকতো, আমি ডায়েরিতে লিখে দিয়ে যেতে পারি যে স্যালারি কাট করতে হতো। কারণ কি, কেন্দ্র সরকার থেকে সেই সুবিধাগুলি আনার মতো তাদের মানসিকতাই ছিল না, শুধু আন্দোলনের বাহানা করে মানুষকে হয়রানি করা, তাতিয়ে তোলা যেটাকে বলে। আজকে আমি বলছি, তাতিয়ে তোলার সময় না এখন। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি একটা নকারাত্মক আবহাওয়া চলছে, পুরো দেশব্যাপী, পুরো দুনিয়াব্যাপী। তারপরে যদি আবার নকারাত্মক সোচ থাকে, তো আমাদের বিশ্বাস যেটা রয়েছে, যে মানসিক শক্তি আছে, তার মধ্যে আঘাত আসে। আপনারা সবাই গুরু, আপনারা শিষ্য তৈরি করেন, তার জন্য আপনারা
শিষ্যকে তেমন ভাবে তৈরি করুন যে আছে করোনার সঙ্গে মোকাবেলা করব, সেই নেগেটিভিটিকে ধ্বংস করব, কিন্তু তার জন্য হিম্মতের সঙ্গে মোকাবেলা করে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, মাস্ক পরে, পরিষ্কার থেকে। সামনে দুর্গাপূজা আসছে, সরকার দুর্গাপূজার পারমিশন দিয়েছে, কিন্তু তার কিছু নিয়ম নীতি করে দিয়েছে যাতে সমস্ত ছেলেমেয়েরা দুর্গাপূজায় যখন যাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে থাকে, মাস্ক পরে থাকে। আর যেটা আমি শুরু করেছিলাম রতনদার নাম বলে ভিড়ের মধ্যে নাম বললেও টাকা, সেটা আমি 2018-তে যেটা আমি বলছিলাম যে আমার নামটাও যদি কেউ বলে আমারও ভালো লাগে। এই ছোট ছোট শিশুরা ত্রিপুরা রাজ্যের, আমি যখন 2018-এর লাস্টে মানে প্রথম দিকে নামতাম তখন আমাকে নাম বলে আর বলতো না, দেখে বলতো ছোট ছোট শিশু, ওই দেখো মা চলো পাল্টাইটা যাইতেছে। আমার নাম পর্যন্ত বলতো না, মানুষ বলতো চলো পাল্টাইটা যাইতেছে। বেলকনির সামনে দিয়ে রাস্তাতে দেখলেই ওই চলো পাল্টাই যাইতেছে। শিশুরা সমাজ পরিবর্তন করে দেয়। এমনিতে মনে হয় আমরা ডিসিশন ঘরের, কিন্তু না। শিশুরা যখন মাকে গিয়ে বলছে, বাবাকে বলে চলো পাল্টারে দেখেছি। আর এমনও হয়েছে মা বাবা হয়তো ভোট দেবে, তার উদাহরণ আছে, আমি এখানে নাম বলবো না, কিন্তু ছেলে মেয়ে বলছে না চলো পাল্টাই যাবে। মাকে বাধ্য করেছে যে এই চিহ্নেতে ভোট দিতে হবে। বাবাকে তালা লেগে চলে গেছে, 5টার পরে তাকে বের করব। কে করেছে? শিশুরা করেছে। তার জন্য এই যে জাগরুকতা, সেটা স্কুলের বাচ্চা ছেলে মেয়েদের মাধ্যমে বড় জাগরুকতা হতে পারে। তারা প্রভাব বিস্তার করে। আমার ছেলে মেয়ে আমার চাইতে বয়সে ছোট, আমি জন্ম দিয়েছি। একবার চোখ বন্ধ করে চিন্তা করুন তো দেখি, আপনার ঘরের সবচেয়ে প্রভাব আপনার উপরে কে ফেলে? কে ফেলে? সবচেয়ে বেশি প্রভাব ফেলবে আপনার সন্তান, হয়তোবা আপনার চাইতে 20 বছরের ছোট। আমরা এমনিতে বলি যে বাড়িতে তো গৃহিণীর কথাই মানতে হয়, বেসিক্যালি যখন সন্তান চলে আসে, শিশু হোক, তার কথা মানতে হয়। তার জন্য ত্রিপুরা তৈরি করার কারিগর আপনারা, আপনাদের কাছে সেই শিশুরা রয়েছে, সেই স্টুডেন্টরা রয়েছে। তাদেরকে যখন নতুন ত্রিপুরার যে স্বপ্ন, সাবরুমের এসিজেডের স্বপ্ন, সাবরুমে বাণিজ্যিক হাব, ইন্টারন্যাশনাল হাব, চিটাগাং বন্দর, ইন্টিগ্রেটেড চেকপোস্ট, লজিস্টিক হাব, রেলওয়ে ইয়ার্ড, এগুলো যখন কোনো টিচার বলবে, তখন ক্লাস 9, 10, 12 যে ছেলে আছে, সে স্বপ্ন দেখবে যে আমি বিএ পাস করে বা MBA করে সেখানে লজিস্টিক হাবে গিয়ে করতে পারবো। সে নিরাশ হবে না, তার মধ্যে এক আশা জাগৃত হবে, যেখানে 4000 কোটি টাকার ইকোনমি তৈরি হচ্ছে, ইন্টারন্যাশনাল হাব তৈরি হচ্ছে। আর গল্প নয়, প্রমাণিত, তার কাজ চলছে। তখন সেই ছেলে মেয়ের মধ্যে পারদর্শিতা বাড়বে, তার ডেলিভারি বাড়বে, তার কোয়ালিটি বাড়বে, তার মধ্যে বিশ্বাস তৈরি হবে যে আমি পাস করে বসে থাকতে হবে না, সেখানে রোজগার করে নেব। তার জন্য কি স্কিল করতে হয়, তার ব্যবস্থা করে নেবে। আমি আপনাদেরকে যেটা আমাদের কাছ থেকে দেওয়া, সরকারের কাছ থেকে দেওয়া পলিসি, আর আপনাদের জীবনমান উন্নয়ন করা, আপনারা পরিবার নিয়ে সুখে আছেন কিনা, ছেলে মেয়েকে পড়াতে পারেন কিনা, আপনার স্যালারি ঠিক কিনা,
সেটার বিষয়ে আমি বলেছি, সেটা মোদী সরকারই করবে, নিশ্চিত করবে। আর অন্য কোনো সরকারের কাছে তার রাস্তা নেই। রাস্তা একটাই, নরেন্দ্র মোদীর রাস্তা। আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। দ্বিতীয় রাস্তাগুলো শুধু তাতানোর রাস্তা। সেগুলোতে একসময় তাতাবে, আর যখন খালি পা রেখে পা রাখবেন, সবচেয়ে সবার প্রথম আপনার পায়ে জ্বলবে, ওদের জ্বলবে। তার জন্য সরকারের যেটা দায়িত্ব রয়েছে, যে যারাই সরকারি এমপ্লয়ি আছেন তাদেরকে দেখভাল করা, তাদেরকে সঠিকভাবে সাহায্য করা, সরকার সময়ে সময়ে সেগুলো করতে থাকবে। কাউর আন্দোলন করার দরকার নেই। আর আপনাদের কাছে যেটা চাইছি, যে আপনারা হচ্ছেন সবচেয়ে বড় গুরু, তো আপনারা স্কুলের মধ্যে প্রেয়ারের পর বা আগে কমসে কম কেন্দ্র এবং রাজ্য সরকারের জনমুখী, কল্যাণমুখী, গরিবের জন্য যে কাজগুলি হচ্ছে সেগুলোকে একটু তুলে ধরা। তো সেগুলো প্রত্যেক পরিবারের কাছে পৌঁছে যাবে, তবেই আমাদের নিজের জীবনের এবং সমাজ ব্যবস্থার সার্থকতা আসবে। আমি আবারও আজকের দিনের জন্য, সেটা 5 সেপ্টেম্বর হতো, কিন্তু সেটা আজকে আমরা পালন করছি, আমি রতনলাল নাথ মহোদয় সহকারে ওনার পুরনো দপ্তর এবং উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকাদের, হেডমাস্টারদের অনেক অনেক শুভেচ্ছা জানাই, যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন ও সমাজকে জাগ্রত করে রাখুন। কেন্দ্র এবং রাজ্য সরকারের জনমুখী, কল্যাণমুখী যে কাজগুলো শিশু স্টুডেন্টদের সামনে তুলে ধরুন। আমি আশা করি আপনারা এই কাজগুলো করতে সক্ষম হবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।